নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবরকে। শুরুতে আমাদের একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হবে, কেননা এতদিন জল্পনা ছিল যে এবার সংসদে বাদল অধিবেশনের সময়সীমা বাড়তে পারে, তবে তা বাড়ছে না। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভায় পেশ হতে পারে এফসিআরএ বিল। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভায় পেশ করা হতে পারে এফসিআরএ বিল। এতদিন একটা জল্পনা ছিল যে লোকসভায় বাদল অধিবেশন, সংসদে বাদল অধিবেশনের সময়সীমা বাড়তে পারে, তবে সেই সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভাতে পেশ হতে পারে এফসিআরএ বিল, এমনটাই কিন্তু বারবার জানা যাচ্ছে। বিল পেশ করতে পারেন অমিত শাহ। কালই সংসদে এফসিআরএ সংশোধনী বিল পেশ করা হতে পারে। সংসদে যেহেতু বাদল অধিবেশনের সময়সীমা বাড়ছে না, সে কারণেই আগামীকালই এফসিআরএ সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার রয়েছে আমাদের সঙ্গে। স্বর্ণালী, লোকসভায় পেশ হতে পারে আগামীকাল এফসিআরএ বিল, আর এই বিষয়টি কতখানি সদর্থক হতে চলেছে? দেখো পৌলমী, এই বাদল অধিবেশনে বারবারই গুরুত্ব ছিল একাধিক বিলের ক্ষেত্রে, এবং আমরাও যেরকম বলেছিলাম, মূলত এফসিআরএ বিল অর্থাৎ যেটা বিদেশ থেকে আসা অনুদানের যে টাকা, সেই টাকার উপরে নজরদারি বা সেই টাকার উপর নিয়ন্ত্রণ, কিভাবে আসছে, কোথায় আসছে, কিভাবে খরচ হচ্ছে, কাদের কাছে যাচ্ছে, এনজিওর নাম করে যে ফরেন ফান্ড ঢুকছে দেশে, তার সোর্স কি, এবং সে ফরেন ফান্ড কারা পাঠাচ্ছে, এবং যে সমস্ত এনজিও সেই ফান্ড নিয়ে কাজ করছে তারা কোন খাতে কাজ করছে। এক্ষেত্রে বহুবার দেখা যায় যে ধরো 10 কোটি ফান্ড এলো, কিন্তু কাজ হয়েছে দেখা যাচ্ছে খাতায় কলমে 3 কোটি, বাকি 7 কোটির হিসেব পাওয়া যাচ্ছে না। এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। সেক্ষেত্রে সেই টাকাটা যাচ্ছে কোথায়, এবং দেশের ক্ষেত্রে যে কোনো দেশ এই হিসেব নিজের দেশে কি ফান্ড ঢুকছে, বিদেশি মুদ্রা কিভাবে ঢুকছে, কি কত টাকা তার কাজ হচ্ছে, সেই মুদ্রা আবার অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে সেই নজরদারি রাখার পূর্ণ অধিকার রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এখানে শিথিলতা ছিল, কিন্তু এখন এই এফসিআরএ বিল চলে এলে কিন্তু এই নজরদারিটা খুবই শক্তিশালী হবে। শুধু তাই নয়, আরো একটা বিলের উপর আমাদের নজর ছিল, যেটা এবার বাদল অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। অর্থাৎ যে বিল, মানে যেটা বিভিন্ন ক্ষেত্র, নির্বাচনী ক্ষেত্রকে নতুন করে যে সাজানো, সেই ডিলিমিটেশন বিলটিও আনার কথা রয়েছে। কিন্তু আগামীকাল এই মুহূর্তে সব থেকে বড় খবর যে বাদল অধিবেশনের সময় না বাড়িয়ে আগামীকালই পেশ হতে চলেছে এই এফসিআরএ বিল, এবং নিয়ম অনুযায়ী যেরকম আমাদের রয়েছে, দুটো কক্ষে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আগে লোকসভায়, এবং সেখান থেকে পাশ হলে তারপরে আগামীকালই সম্ভাবনা রয়েছে রাজ্যসভাতেও এই বিলটি পাশ করার। এবং নিঃসন্দেহে পৌলমী, এই বিল পাশ হয়ে গেলে কিন্তু এনজিওর নাম করে, ভারতবর্ষে যে ভুরি ভুরি এনজিও রয়েছে, একটা পরিসংখ্যান আমরা দিয়েছিলাম, যেখানে সরকারি স্কুলের সংখ্যা যা, তার প্রায় 3 গুণ সংখ্যা রয়েছে এনজিওর। যদি সরকারি স্কুলের সংখ্যা হয় 10 কোটির কাছাকাছি, তাহলে এনজিও রয়েছে কিন্তু প্রায় 30 থেকে 40 কোটির মতো এনজিও এখানে রয়েছে। সেক্ষেত্রে এই বিপুল পরিমাণ এনজিওতে কোথা থেকে টাকা আসছে, কোন কোন প্রান্ত থেকে বিশ্বের, এবং সেই টাকা কোন খাতে ঢুকছে তার হিসেব নিকেশ, এবং তার খরচ, আয় ব্যয়, তার এবং সোর্স কারা পাঠাচ্ছে, সেগুলো কিন্তু সরকারি নজরদারির আওতায় পড়ে যাবে। এবং অর্থাৎ এনজিওর নাম করে যে যথেচ্ছাচার এবং ফরেন ফান্ড দেশে ঢোকানো, এবং দেশের মানে সেই টাকাটাও নয় ছয় করা, কারণ যে কারণে বা যেটা দেখিয়ে হয়তো ফরেন ফান্ড নিয়ে আসা হচ্ছে, সেই কাজে হয়তো ব্যয় করা হচ্ছে না, এবং ব্যয় করা হয়ও নি। এক্ষেত্রে একাধিক এনজিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তার উপর কিন্তু একটা লাগাম পড়বে, এবং এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, একটা স্বচ্ছতা সামনে আসবে। আগামীকাল এফসিআরএ বিল পাস হওয়াটা কিন্তু নিঃসন্দেহে ঐতিহাসিক হতে চলেছে ভারতের ক্ষেত্রে। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে। বিদেশ যাত্রা মামলাতে এবার হাইকোর্টে বড় সড় ধাক্কা খেলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিদেশ যাত্রার ক্ষেত্রে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এসএসকেএমেই তার চোখের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করবার নির্দেশও দেওয়া হয়েছে। তবে এসএসকেএমে যেতে রাজি নয় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্ট তার এই আবেদন একেবারেই মান্যতা দেয়নি। অর্থাৎ হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এসএসকেএমেই তাকে চিকিৎসা করাতে হবে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে পেটেছে।
বিচার বিভাগ ধরে ফেলেছে। চিকিৎসা করাবে, 15 বছরে হেলথের কোনো ডেভেলপমেন্ট করতে পারলেন না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ফের হাইকোর্ট, আবার এবার সুপ্রিম কোর্ট। এই পুরো জার্নিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সংক্রান্ত জার্নি। ইতিমধ্যেই সূত্র মারফত খবর, হাইকোর্টে আবেদন খারিজ হতেই ফের সুপ্রিম কোর্টের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। তার চিকিৎসা খুবই গুরুতর, এই যে চিকিৎসা রাজ্যে বা দেশে কোনো মতেই সম্ভব নয়। এখানে ধরা পড়ে যাবে, চোখে কোনো অসুবিধা নেই, মিথ্যে কথাটা ধরা পড়ে যাবে। একটা কণ্ঠস্বরে স্যাম্পল দিতে সে 5 বছর সময় কাটিয়ে দিল। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে ফেলেছে, বিচার বিভাগ ধরে ফেলেছে। এখন যদি এসএসকেএমে যাওয়া যায়, আমরা সাইন্টিফিক্যালি বলে দেবো না হয়তো চোখে কিছু নেই, সেই জন্য হয়তো উনি ভয় পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজ এই মামলা খারিজের আগে স্পষ্টত জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চান, হাইকোর্ট সেই ক্ষেত্রে এসএসকেএমের চক্ষু বিভাগকে নির্দেশ দিতে পারে যাতে সেই নির্দেশ পালন করা হয়। একটি টিম গঠন করবে চক্ষু বিভাগ, তারা আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করবেন, টেস্ট করবেন এবং তার পরের দিন অর্থাৎ 7 তারিখ রিপোর্ট জমা দেবেন। সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে কোনোভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এই দেশে কোনো মতেই সম্ভব নয় বা এই রাজ্যেও সম্ভব নয়, সেই ক্ষেত্রে আদালত বিবেচনা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার বিষয়টা নিয়ে। আমরা আয়ুষ্মান ভারত করে দেবো, আপনার জন্য একটা সিঙ্গেল বেড ব্যবস্থা করে দেবো, আপনাকে কারোর সাথে শেয়ার করতে হবে না। আর আপনার ওই সেবাশ্রয়ের মতো হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে পা কাটা গেছে, অন্তত সেই ব্যবস্থাটাও মানে সেই রকম জিনিসও হবে না। তাই যুবরাজ অভিষেক ব্যানার্জি, আপনাকে এখানেই থাকতে হবে। এসএসকেএমে আমরা আপনার চিকিৎসার ব্যবস্থা করব। এসএসকেএমে না গিয়ে আমার একবার মনে হয়েছিল যে সেবাশ্রয় ক্যাম্পে হয়ে গেলেই তো ঝামেলা চুকে যেত। তো যাই হোক, কিন্তু কোর্টের অর্ডার যে যেতে হবে এসএসকেএমে, উনি এসএসকেএমে না গিয়ে 1545 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন। সুপ্রিম কোর্ট আবার 1545 কিলোমিটার দূরে ফেরত পাঠিয়েছে, মহামান্য হাইকোর্টের কাছে পাঠিয়েছে। এবার মহামান্য হাইকোর্ট কাল বিচার বিবেচনা করবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে ধৈর্য রাখতে এইবারও পারলেন না। তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজ শুনানি চলাকালীন স্পষ্ট জানিয়েছিলেন, এর আগে ইডির সংক্রান্ত মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তো এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্টের আজকের এই পর্যবেক্ষণের পরবর্তীকালে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী নির্দেশ উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। বর্তমানে বাংলা পরিবর্তনের বাংলা, সেই পরিবর্তনের বাংলাতে ধীরে ধীরে কাটছে শিল্পের খরা। একের পর এক শিল্পপতিরা, বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করছে। তবে এখানেই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন দাঁড়া পাচ্ছে, পরিবর্তনের বাংলায় ফিরে কি আসবে টাটা? তবে টাটাকে ফেরাতে এবার বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতিমধ্যেই মুম্বাইতে টাটা গোষ্ঠীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। রাজ্য সরকারের প্রতিনিধির সাথে টাটা গোষ্ঠীর প্রতিনিধির বৈঠক হয়েছে। এই বৈঠক হয়েছে মুম্বাইতে বাণিজ্য নগরীতে। এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে সূত্র দাবি করছে। টাটার সঙ্গে যোগাযোগ করছি, আমরা অনেক দিন ধরেই করছি, চেষ্টা চালাচ্ছি। আমাদের যেতে হতেও পারে, আবার ওনারাও আসতে পারেন, কিন্তু বিষয়টা হলো সেটা তো টাটাকে ফেরানোর ব্যাপারে। 2023 সালে ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে গিয়েছিল, তাদের বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং সেই ক্ষতিপূরণের অঙ্ক হচ্ছে 765 কোটি 78 লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণ রাজ্যের নতুন সরকার এসছেন, তারা একটা সমঝোতা করতে চেয়েছেন এবং টাটা গোষ্ঠীর সাথে তারা এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছেন। সেই কারণে বাণিজ্য নগরীতে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে আপাতত সূত্র দাবি করছে। দ্রুত টাটা গোষ্ঠীর সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমঝোতা, সেই সমঝোতা শেষ হয়ে যাবে। মনে করা হচ্ছে 6 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। ভারতবর্ষের শিল্পের একজন ফাদার ফিগার, উনি যদি বেঁচে থাকতেন আমি ওনাকে প্রণাম করতে যেতাম এবং পায়ে ধরে পশ্চিম বাংলার শিল্পের অগ্রগতির জন্য, নবপ্রজন্ম জন্য যদি প্রয়োজন পড়তো পায়ে ধরে নিয়ে আসতাম। রাজ্যের তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আসার জন্য এবং বিনিয়োগের জন্য। সেখানেও একটা সদর্থক উত্তর পাওয়া গিয়েছে বলে সূত্র দাবি করছে। এই বৈঠক চলাকালীনই রাজ্যের প্রতিনিধির তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণে টাটা সাড়াও দিয়েছেন বলে আপাতত সূত্র দাবি করছে। ফলে সব মিলিয়ে রাজ্যে বড় শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে টাটার বড় ভূমিকা থাকবে। টাটাকে বাংলায় আনতেই এই মুহূর্তে মরিয়া পশ্চিমবঙ্গ সরকার। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। ভাইপোর সেবাশ্রয় নাকি দুর্নীতির আশ্রয়,
যেখানে চিকিৎসার নাম করে ছেলে খেলা করা হয়েছে। ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে ভাইপো সেবাশ্রয়কে নিয়ে, আর সেই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আর এবার সমস্ত বিষয় নিয়ে মেডিকেল কাউন্সিলে সাক্ষ্য দিয়েছেন তিনি। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি সেবাশ্রয়ের একাধিক অভিযোগ তিনি নিজে খোঁজ করেছিলেন এবং সেবাশ্রয়ের নামে যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তার প্রমাণও তিনি দিয়েছিলেন। ফলত সাক্ষ্য গ্রহণ হিসেবেই আজকে তাকে ডাকা হয়েছিল। বেলা 3টের সময় তাকে ডাকা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। তিনি একাধিক ডকুমেন্টস আজকে নিয়ে এসেছেন। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল যে এই সেবাশ্রয়ের নাম করে টাকা তোলা হয়েছিল, তোলাবাজি করা হয়েছিল। যাবতীয় বিষয় তিনি আবারও জানাবেন। তিনি এর আগেও অভিযোগ করেছিলেন। মেডিকেল ক্যাম্প সেবাশ্রয়টি ছিল আনঅথরাইজড, এটা সিএমএইচের পারমিশন নিয়ে হয়নি এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও এটাকে বাধা দেননি, যিনি নিগম সাহেব আছেন। তা ওনার ভূমিকাকে এটাও তদন্ত করা দরকার আছে। তৎকালীন যে ডিএম সুমিত গুপ্তা, যাকে দিয়ে অভিষেক ব্যানার্জি পুরো 7 লাখ ছাপ্পা ভোটেরটা অপারেশন করেছিলেন, তারও কি ভূমিকা ছিল, অরবিন্দ কুমারের কি ভূমিকা ছিল, এগুলো ইনভেস্টিগেশন করা দরকার আছে। জাতীয় কমিশনের কাছেও গিয়েছিলেন। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল কমিশনকে এনএমসিকে আমি কমপ্লেন করেছিলাম যে সমস্ত রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনাররা যারা এর সঙ্গে জড়িত আছেন, তারা উইলফুলি তারা কি যুক্ত হয়েছেন ইচ্ছা করে, নাকি তাদেরকে ফোর্স করা হয়েছে, এটা তদন্ত করা দরকার। তো সবাই তো দোষী নয় যারা যুক্ত আছে, তাই এটা ভালো বলতে পারবে মেডিকেল কাউন্সিল। এর আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে তৎকালীন যারা সেবাশ্রয় কর্মরত আধিকারিক ডাক্তাররা ছিলেন তাদেরকে তলব করা হয়েছে, তারা হাজিরা দিচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আদতে তারা চিকিৎসক ছিলেন কিনা, তারা ডাক্তার ছিলেন কিনা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নসূচক চিহ্ন উঠছে। ফলতভাবে গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ। তবে স্বাস্থ্যমন্ত্রী তিনি এমনটাও জানিয়েছিলেন যে গোটা বিষয়টি তিনি রিপোর্ট আকারে পুলিশ মন্ত্রীকেও জমা দেবেন। পুলিশ মন্ত্রী এরপর তদন্ত করবে। যদি তদন্তের প্রয়োজন হয়, যদি গ্রেফতারির প্রয়োজন হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সেটাও কিন্তু তিনি করবেন। এই সেবাশ্রয়ের পেছনে, এই দুর্নীতির পেছনে কত টাকা নয় ছয় হয়েছে সেটা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। একই দিনে পরপর দুটি থানায় সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী। একদিকে ওয়াটগঞ্জ, অন্যদিকে ইকবালপুর থানায় যান। পাশাপাশি দমকলের সদর দপ্তরেও তিনি যান। খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ খবর নিয়েছেন সমস্ত বিষয়। আচমকাই ওয়াটগঞ্জ থানা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওয়াটগঞ্জ থানায়। এই থানাতেই একেবারে সরাসরি এসে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি এখান থেকে ভিতরে যান। রিসেপশন থেকে উপরে ওঠার সময় তিনি অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা খতিয়ে দেখেন। সেখানে ডেট কি রয়েছে, কতদিন আগে ওই অগ্নি নির্বাপন ব্যবস্থা দেওয়া হয়েছিল, এই যাবতীয় বিষয় তিনি খতিয়ে দেখেন। এরপর তিনি সরাসরি উপরে চলে যান। সেখানে মহিলা হেল্প ডেস্কে তিনি পৌঁছে যান। যেহেতু এই থানার মধ্যেই মহিলা থানা রয়েছে, স্বাভাবিকভাবে মহিলা হেল্প ডেস্কে তিনি যান। সেখানে গিয়ে রেজিস্টার্ড খাতা খতিয়ে দেখেন কতগুলো এফআইআর হয়েছে এবং এফআইআর কীভাবে করা হচ্ছে। সেই সময় মহিলা হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার। তার সাথেও তিনি কথা বলেন এবং কিভাবে এফআইআর দায়ের করা হচ্ছে, কতগুলো এফআইআর হয়েছে, এই যাবতীয় বিষয় খোঁজ খবর নেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। প্রায় 15 থেকে 20 মিনিট মুখ্যমন্ত্রী এই ওয়াটগঞ্জে ছিলেন। একদিকে মুখ্যমন্ত্রী তিনি এই যে আচমকা পরিদর্শন, অন্যদিকে থানার ভেতরে কি কাজ হচ্ছে, মানুষ এখানে এসে তার অভিযোগ জানানোর পারছে কিনা এবং সেই অভিযোগ তারা সঠিকভাবে দায়ের হচ্ছে কিনা এবং তার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এই যে যাবতীয় বিষয়গুলো রয়েছে সবটাই খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ফলে সব মিলিয়ে আচমকা শহরের একাধিক থানা ভিজিট করেন মুখ্যমন্ত্রী এবং এই ভিজিটের মাধ্যমে মুখ্যমন্ত্রী যেটা জানতে চাইছেন যে থানায় সাধারণ মানুষ তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে, বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, সেই অভিযোগের আসলে কোনো সুরাহা হচ্ছে কিনা। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ওয়াটগঞ্জ থানা।
নিম্নমানের চাল দিচ্ছে রেশন ডিলার, মন্ত্রীকে সামনে পেয়ে একেবারে সরাসরি অভিযোগ করলেন আমজনতা। আর সেই অভিযোগ পাওয়ার পরেই তিনি একেবারে রেশন দোকানে হানা দিয়েছেন। এর পাশাপাশি স্থানীয় যে ফুড ইন্সপেক্টর অফিসাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখবার নির্দেশও দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এই চাল দিতে গমের মধ্যে বড় এই চাল দিয়েছে, হ্যাঁ এই চাল ওরা বলছি বলে তাই রেশন ডিলার নিম্নমানের সামগ্রী দিচ্ছেন এই খবর পাওয়ার পরে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া সরাসরি রেশন ডিলারের গোডাউনে গিয়ে হানা দেন। দীর্ঘ সময় সেখানে বসে থাকেন, যদিও রেশন ডিলার তিনি আসেননি। পরবর্তীতে তার কর্মচারীদের পাঠানো হয় এবং তিনি সেখানটায় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে যদি নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয় কোথাও রেশনে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু তদন্তের নির্দেশও দিয়েছেন। আমাদের সরকারি আধিকারিক এসছেন, তানাকে পরিষ্কার বলে দিলাম বনগা ওনার আন্ডারে যতগুলো 274 না কতগুলো রেশন ফেয়ার শপ আছে সেগুলো ভিজিট করতে বললাম। সেটা ভিজিট করবেন, 1 সপ্তাহের ভিতর রিপোর্ট আমাকে দিতে বলেছি। আর আজকে এখানে যেটা দেখা যাচ্ছে গম নেই, চাল কিছু আছে, কি গম থাকা উচিত কি চাল থাকা সেটা ভেরিফিকেশন করে যেটা অ্যাজ পার রুলস অনুযায়ী যে ডিসিশন নেওয়ার কথা সরকারি নিয়ম অনুসারে সেই নিয়ম করার জন্য আমি বলে বেরিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে যেভাবে রেশন নিয়ে বিভিন্ন প্রান্তে অভিযোগ আসে এবং সেখানটা অভিযোগ পাওয়ার পরেই কিন্তু খাদ্যমন্ত্রী তৎক্ষণাৎ বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে তিনি হানা দিচ্ছেন, তিনি তার আধিকারিক যারা রয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ নির্দেশ দিচ্ছেন যাতে কোনো জায়গায় যাতে এই ধরনের অর্থাৎ যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের ভিত্তিতে যাতে কোনোভাবে যাতে নিম্নমানের সামগ্রী বা খাবার কোনোভাবে যাতে না দেওয়া হয় তার জন্য কিন্তু তিনি কড়া ভাষায় বা তিনি কিন্তু কড়া হাতে সেটা কিন্তু দমন করছেন। যখন তৃণমূল সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু বারবার করে দুর্নীতির চিত্র কিন্তু সামনে এসেছিল। এবার দেখার যে এই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি কতটা কড়া হাতে দমন করতে পারেন এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। পাশাপাশি এখন দেখার যে আগামী দিনে কতটা সুষ্ঠু সুন্দরভাবে এই রেশন ব্যবস্থা চালু থাকে বা মানুষের কাছে পৌঁছায় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের প্রধান আর উপপ্রধানের ইস্তফার পর এবার পাঁশকুড়ার 1 নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তারপরেই নবনির্বাচিত প্রধান আর উপপ্রধানকে সংবর্ধনা জানালেন বিজেপির বিধায়ক। 2026-এর নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তারপরেই দেখা যায় পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন জেলায় একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। অর্থাৎ তৃণমূলের যারা প্রধান উপপ্রধান ছিলেন তারা কিন্তু একের পর এক ইস্তফা দেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কিন্তু প্রায় 2 মাস আগেই এখানকার প্রধান এবং উপপ্রধান যারা ছিলেন তারা কিন্তু ইস্তফা দিয়েছিলেন। তারপরেই এক প্রকার কাজ থমকেছিল। বিজেপির বিধায়ক সিন্ধু সেনাপতির উদ্যোগে এবং প্রশাসনের তৎপরতায় এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এবারে প্রধান উপপ্রধান নির্বাচিত হয় এবং সেখানে প্রধান উপপ্রধানের কিন্তু নতুন করে তাদের গঠন করা হয়। আপনারা সবাই দেখেছেন দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ প্রধান আর উপপ্রধান দুজনেই পদত্যাগ করেছিলেন। এই পদত্যাগের কারণে পাঁশকুড়া 1 নম্বর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণের অসুবিধা হচ্ছিল। তো আমরা আমাদের এমএলএ সাহেবের কাছে যাই, উনি জনপ্রিয় আমাদের। তো উনি যে ডিসিশনটা দিলেন যে বোর্ড করতে হবে আমাদের, বোর্ড না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমরা যথাযথ ওনার সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে উপনীত হই, অনাস্থা আনি, সেখানে আমরা অনাস্থাতে আমরা জয়লাভ করি। তৃণমূলের যিনি প্রধান উপপ্রধান ছিল ওনারা 1 মাস আগে পদত্যাগ করে। পদত্যাগের পর মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নোটিশে আজকে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের নির্বাচন হচ্ছিল। সেই নির্বাচনে আজকে ভারতীয় জনতা পার্টির বীর সন্তানরা আজকে এখানে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন থাকলো যে আগামী দিনে যাতে উন্নয়নকে একদম প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া যায় তারই আমাদের লক্ষ্য থাকবে। আগামী দিনে পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে উন্নয়নমূলক কাজ তা কিন্তু অগ্রগতি হবে, আরো এগোবে আগামী দিনে। তৃণমূলে যিনি প্রধান উপপ্রধান ছিলেন তারা ইস্তফা দিয়েছেন, তারপরেই কিন্তু এই প্রধান উপপ্রধান হিসেবে বিজেপির তরফ থেকে এখানে গঠন করা হয় এবং বিজেপির প্রধান এবং উপপ্রধান দুজনেই আজ নতুন করে নবনির্বাচিত হয়েছেন। আর তাতেই খুশি সারা পাঁশকুড়াবাসী, পাঁশকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন এবং আগামী দিনে আরো ভালোভাবে কাজ এগোবে বলে মনে করছেন পাঁশকুড়াবাসীরা। পূর্ব মেদিনীপুর থেকে অরুণব মান্না, রিপাবলিক বাংলা।